বাংলাদেশে ক্রিকেটে চলছে সুপার ফোরে এশিয়া কাপে বাংলাদেশে এখন লড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে। শীত পরে বিসিবিতেও কিন্তু একটা সুপার ফোর নির্বাচনের অপেক্ষা করছে অক্টোবরের 4 তারিখে, সেটা একটা সুপার নির্বাচনের অপেক্ষা করছে। এছাড়া আরেকটা ঘটনা ঘটেছে, নির্বাচক হিসেবে আরেকটা সুপার ফোর ঠিক বলা যায় না, দুইজন নির্বাচক ছিলেন। আজকে দুইজন নির্বাচক এসেছেন, একজন জাতীয় দলে আর একজন আমাদের জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এই দুজনই সব মিলে একটা সুপার ফোর। আজকে আমাদের স্যাটারডে স্পোর্টসেরও ট্যাগলাইন হচ্ছে সুপার ফোরে বিসিবি। আজকে এই আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন, যার কথা আমরা বলছিলাম যে নতুন একজন নির্বাচক যুক্ত হয়েছেন, হাসিবুল হোসেন শান্ত ভাই। আমাদের সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির সেই ট্রফির কথা, আমাদের কথা যদি মনে করে, শান্ত ভাইয়ের কথা মনে আছে নিশ্চয়ই। শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ। আশরাফুল ভাইকেও স্বাগত। নিশ্চয়ই আশরাফুল ভাই, আমরা দুইজনে একটা কংগ্রাচুলেশনস জানিয়ে দিতে পারি শান্ত ভাইকে। শান্ত ভাইকে কংগ্রাচুলেশন। লম্বা সময় আসলে শান্ত ভাই এজ লেভেলে সিলেকশন করছিলেন এবং ওই টিমের সাক্ষী, যেই টিমে চ্যাম্পিয়ন হয়েছিল 2020 সালে, এবং সাউথ আফ্রিকার শান্ত ভাইও ছিলেন টিমের সাথে সিলেক্টর হিসাবে। তো ওই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু এখন বাংলাদেশ টিমে ডমিনেট করছে মাশাআল্লাহ। তো আশা করি যে সামনের জার্নিটা ভালো হবে ইনশাআল্লাহ। শান্ত ভাই, আপনাকে অভিনন্দন। দল তো খেলছে, আসলে আপনার জন্য এটা নতুন অভিজ্ঞতা নয়, আপনি এজ লেভেলে দীর্ঘদিন ধরে কাজ করছেন একই সঙ্গে। মানে সংবাদটা পাওয়ার পর কেমন লাগছে? দায়িত্বটা অনেক বেড়ে গেল। হ্যাঁ, মানে খুশিও লাগছে, আবার মানে বড় দায়িত্ব যাচ্ছি। তো না যাওয়া পর্যন্ত আসলে একটু টেনশন লাগছে, বাট এখানে লিপু ভাই আছেন, রাজ আছেন, তাদের সাথে অলরেডি কথা হয়েছে, তারা আমাকে মানে বেশ মানে উৎসাহ দিয়েছেন। তো মনে হয় যে আমার যে অভিজ্ঞতা এবং আমি যেভাবে চিন্তা করবো সেটা কাজে দিবে। আর লিপু ভাই আমাদের সিনিয়র অনেক মানুষ, উনি ভালো সাপোর্ট দিবে আমাকে বলেছেন। মানে মাঠের ক্রিকেটে সবসময় মাঠে থাকেন এরকম একজন তো পাওয়া গেছে যে মাঠে যে খেলা দেখবেন। অবশ্যই, মানে মাঠে যে খেলা না দেখলে তো আমি মানে ওইভাবে প্লেয়ার সিলেকশন করাটা ভেরি ডিফিকাল্ট। সো মাঠের থেকে সিলেকশন করে প্লেয়ার দেওয়া আসলে এটা অনেক বেটার আমি মনে করি। তো সেই কাজটা আমার করবো আমি ইনশাল্লাহ। আশরাফুল ভাই, ম্যাচ শুরু আপনি তাকাচ্ছিলেন বারবার খেলার দিকে, অবশ্যই সেটাই তাকার কথা। 169 রান টার্গেট বাংলাদেশের, উইকেট দেখে মনে হচ্ছিল আপনার বারবার বলছিলেন প্রতিটা শটে আসলে নেওয়া যায় বল, এমন কিছু হচ্ছে না। না, যেহেতু আমরা যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কনফিডেন্সটা ছিল যে আমরা এশিয়া কাপে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো অবশ্যই 170 যখন করেছে, 168 করেছে, 168 69 টার্গেট। তো আমার কাছে মনে হয় যে উইকেট যতটুকু খেলা দেখলাম, আমরা যখন বোলিং করেছি, পেস বোলিং খেলাটা অতটা কঠিন মনে হয়নি। যদিও মোস্তাফিজ অসাধারণ বল করেছে, 4 ওভারে 19 রান বা 20 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। ওভারঅল আমি মনে করি যে আমরা যে 2টা ডিপার্টমেন্ট খেলা হয়েছিল ফার্স্ট ইনিংসে, ফিল্ডিংয়ে হয়তো আমরা 4টা ক্যাচ ড্রপ করেছি, টাফ ছিল ক্যাচগুলা, ইজি ছিল না। তারপরে যেই রানে আটকিয়েছে, আমার মনে হয় যে এটা চেস করা সম্ভব, এবং স্টার্টটাও কিন্তু আমরা চমৎকার পেয়েছি। যদিও তানজিম তামিম শুরুতে আউট হয়ে গিয়েছেন, তারপরে লিটন এবং সাইফ যেভাবে ব্যাটিং করছেন, পাওয়ার প্লেটা অসাধারণ কাটাচ্ছে। এখন জাস্ট দায়িত্ব নিতে হবে, দুইজনই অনেক এক্সপিরিয়েন্স। যদিও সাইফ হয়তোবা ইন্টারন্যাশনালে অনেক দিন পরে এসেছেন, কিন্তু সে কিন্তু অন্য 2টা ফরম্যাট যদি আপনি চিন্তা করেন, যে ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে, তার কিন্তু 10টা করে সেঞ্চুরি আছে। তার মানে সে জানে কিভাবে সেঞ্চুরি করতে। তো সো ফার মনে হচ্ছে যে খুব ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে হবে যে কোনো একটা ব্যাটসম্যানকে। আপনি শান্ত ভাই বারবার বলছিলেন যে সাইফের হাতে পাওয়ারটার কথা, কিন্তু সাইফ বলতে আমাদের একটা মাথায় ছিল যে টেস্ট ম্যাটেরিয়াল, আমরা বলতাম যে টেস্টে খেলবেন তিনি। আপনি তখনও বলছিলেন যে সাইফের কোনো খেলা হয়তো আপনার চোখে লেগে আছে মনে হয় সম্ভবত। না, আমি সাইফকে এজ গ্রুপ থেকেই দেখে আসছি, এবং তার হাতে অবশ্যই পাওয়ার আছে দেখেই বলছি, এবং সে কিন্তু ভালো হিট করে, সেটা কিন্তু আজকে খেলাও তিনি দেখাচ্ছেন। কারণ সেই জিনিসটা আসলে হয় কি, আমরা পাওয়ার ক্রিকেট খেলছি, কিন্তু লম্বা সময় যে একটু খেলবো, যে সিচুয়েশন অনুযায়ী, সেই জায়গায় মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা আউট হয়ে যাচ্ছি। যে সময়টা আমার রান করা দরকার, ধরেন আমি 30-40 করছি, কিন্তু 60 বা 70-এ খুব কম দেখা যায়। এই জায়গাটা যদি এখান থেকে আমার মনে হয় যে আজকে যে খেলা হচ্ছে, এখানে লিটন এবং সাইফ চমৎকার ব্যাটিং করছে, একজনকে যে কোনো একজনকে অন্ততপক্ষে 50 থেকে 60 রান, 60 থেকে 65 রান করতে হবে, তাহলে আমি মনে করি যে খেলাটাতে যে লিটনের একটা রেকর্ডও চলে আসছে যে সাকিব আল হাসান টি-20তে সর্বোচ্চ রানে এখন লিটন মালিক। আশা বলবে একটা জিনিস মাথায় ছিল, মানে ওদের তো মিডল অর্ডারে 4 জন বাঁহাতি
মানে ব্যাটার থাকার কথা ছিল। তখন আমাদের তো শেখ মেহেদী আছে, ইচ্ছা করলে আমরা শামীমকে কাজে লাগাতে পারতাম, সাইমকে লাগাতে পারতাম। সেখানে একটু ট্রিক খেলছে কিনা, মানে শ্রীলঙ্কা যে দার্শন সানাকে একটু উপরে উঠিয়ে দেওয়া, কাজেও লেগেছে তাদের সেই জায়গায়। অবশ্যই আপনার যেহেতু আপনার অপশন আছে, যদি সব লেফটি আসতো তাহলে হয়তো সাইফ এবং শামীম পাটোয়ারিকে অকেশনাল বলার হিসাবে 6th এবং 7th বলার হিসাবে হয়তো লিটন নিয়ে আসতে পারতেন। সেই কারণেই তারা রাইট হ্যান্ডি ব্যাটসম্যান এবং লেফট হ্যান্ডি ব্যাটসম্যান কন্টিনিউ করার চেষ্টা করেছেন এবং সানাকা অসাধারণ ব্যাটিং করেছেন, অনেক এক্সপিরিয়েন্স, এই টি20 ক্যাপ্টেনও ছিলেন সে। তো শ্রীলঙ্কার টিমটা কিন্তু ব্যালেন্স টিম, ডেফিনেটলি তারা চমৎকার ক্রিকেট খেলেছেন, কিন্তু এই রানটা আমার মনে হয় যে আমাদের চেস করা উচিত। এখন হাসারাঙ্গার বলটাই মেইন আমার কাছে মনে হয়। ওর 4টা ওভার যদি আমরা স্মার্ট ব্যাটিং করতে পারি, তো এই জায়গাটা হাসারাঙ্গার দেখেন সোফার আমরা ওর খেলা দেখে আমাদের ব্যাটসম্যানদের যে মিস্টেকটা এভরি গেমে করছেন, তার কিন্তু উইকেট টেকিং বলই কিন্তু গুগলি, ঠিক না? লেগ স্পিনে কিন্তু কোনো ব্যাটসম্যান আউট হয় না। তো আপনি যদি ওর এই হাতটা রিড না করতে পারলেও আমার মনে হয় যে আপনি যদি ইনকামিং বলের চিন্তা করেন যে যেখানেই হবে বলটা ভিতরে আসবে, আমি ভিতরের বলটা খেলবো, অফ স্পিন হবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আউটের চান্সটা কম থাকে। তার 4 ওভারে যদি আপনি লাইক মুস্তাফিজের মতন 20 রানও নেন, তাও কিন্তু প্ল্যানটা করা খুবই দরকার। হ্যাঁ, শুরুতে যখন আপনি একটা স্টার্ট পেয়ে যাচ্ছেন, 50 রান 55 রান হয়ে গেছে, আপনার সেই জায়গা থেকে আর একটু সানাকা আসলে গুগলিতে আউট হয়ে যাবে বলতে না বলতে লিটন। আসলে আমরা এই জায়গাটাই পিছিয়ে আছি যে কন্টিনিউ করে ব্যাটিংটা কন্টিনিউ করে যারা প্ল্যান করা, অবশ্যই প্ল্যান করে এসেছে বা মিস, মানে মাইন্ডসেটটা একদম সেট করা থাকে যে আমরা এইভাবে আসবো, মানে একটু মনে হচ্ছে এই জায়গায় লিটন আমাদের ক্যাপ্টেন, সবসময় তো আমাদেরকে ভালো ব্যাটিং দেন, বাট এই জায়গাগুলি আমরা আসলে শুধু লিটন না, আমরা যারা ব্যাটাররা আছি এই জায়গাগুলি আমাদের আসলে কীভাবে কন্টিনিউ করতে হবে সেই। দেখেন আপনি আফগানিস্তানের ম্যাচও যদি দেখেন যে 10 ওভারে আমাদের 87 ফর 1 or 2 ছিল, সেই জায়গা থেকে লাস্ট 10 ওভার আমরা মাত্র 67 করেছি। তো আমাদের অপরচুনিটিগুলো কিন্তু এভরি গেমে আসছে, আমরা অপরচুনিটিগুলো কাজে লাগাচ্ছি না। হাসারাঙ্গার সাথে কিন্তু আজকে প্রথম ম্যাচ না, আমরা কিন্তু লাস্ট 2-3 বছরে যদি দেখি যে ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু তার এগেনস্টে যে 4টা ওভার বল করে আমরা ম্যাক্সিমাম ব্যাটসম্যান গুগলিতেই এলবিডব্লিউ হচ্ছি বা বোল্ড হচ্ছি, লেগ স্পিনে কিন্তু কেউ ওর স্ট্রক বলটাই কিন্তু গুগলি। তো আমরা যখন খেলতাম আমরা কিন্তু মুরালি ধরনকে একটা প্ল্যান করতাম যে তার 10 ওভার, যেহেতু আমাদের টি20 কম ছিল, যে 10 ওভার আমরা 30 রান করব, উইকেট হয়তো বা ম্যাক্সিমাম একটা দেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি এইখানেও এই প্ল্যান করছেন, কিন্তু এভরিডে আমরা মিস করছি। হাসারাঙ্গার এই স্ট্রেট বলে আমরা আউট হয়ে যাচ্ছি, এটা আসলে দুঃখজনক। প্ল্যানের কথা যদি বলবেন, আজকে একাদশে সবাই একটা কথা বারবার বলছিল যে কেন সোহানকে বাদ দেওয়া হলো। দেখেন জিনিসটা আমার কাছে মনে হয় যে ওই জায়গায় যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু জাকির আলী এবং শামীম পাটোয়ারিকে ব্যাক করেছেন ম্যানেজমেন্ট বিকজ তারা লম্বা সময় ধরে টিমের সাথে খেলছেন। সোহান কিন্তু রেগুলার মেম্বার না, যদিও সে লাস্ট ম্যাচে আফগানিস্তানের সাথে অসাধারণ ফিল্ডিং করেছেন, ক্যাচ ধরেছেন এবং ব্যাটিংও অলমোস্ট 200 স্ট্রাইক রেটে নট আউট ছিল, কিন্তু যেহেতু সে রেগুলার মেম্বার না, ক্যাপ্টেন ম্যানেজমেন্ট তারা হয়তো বেশি আস্থা রেখেছেন জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারি এই দুজনের উপরে, সেই কারণেই আসলে নুরুল হাসান আবার একটা বলার কমে যায়, এটাও একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, আর ওই যে সময় ওই সময় কিন্তু আমাদের মানে লড়াটের ব্যাটসম্যান জাকির আছে, তো একটা বলারের ক্ষেত্রে আমার মনে হয় যে সেই জায়গাতে অনেকে বলতেছে তাহিদ হৃদয়ের কথা যে ও তো শুরু থেকে একটু মানে স্ট্রাগল করছে। তাহিদ হৃদয় যে জায়গায় ব্যাটিং করে সোহান কিন্তু যে ব্যাটিং এই জায়গাতে আমাদের মানে ডাউনটা বুঝতে হবে, বাট সত্যি কথা বলতে তাহিদ হৃদয় একটু ব্যাকফুটে আছে, সেটা আসলে ওখানে কোচ অফিসিয়াল যারা আছেন তারা ওইভাবে প্ল্যান করে দিচ্ছে, বাকিটা তো এখন দেখেন আসলে তৌহিদ হৃদয়ের প্রথম ম্যাচ যে আপনার 35 নট আউট ছিল, আমি মনে করি সিচুয়েশন যেভাবে ডিমান্ড করছিল সে ওইভাবেই খেলার চেষ্টা করেছেন। লাস্ট কয়েকটা সিরিজ আসলে ভালো যাচ্ছিল না, তো যেহেতু আপনার তার ডেবু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের হয়ে অলমোস্ট 1000 রান করে ফেলেছেন এই ফরম্যাটটাতে, বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে সে ভালো করছেন। একটা খারাপ সময় কিন্তু ক্যাপ্টেন কোচ ব্যাক করবেন, এটাই স্বাভাবিক,
যদি আপনি তাকে ব্যাক না করেন তাহলে তার ফিরে আসাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় যে ওর এই ব্যাট পেচ হওয়ার পিছনে যেই কারণটা, যেহেতু আমি এই খেলাটা খেলেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় তার টেকনিকের কোনো সমস্যা না, সমস্যাটা যেটা হয়েছে মাঝখানে কিন্তু তার আর কি টি-20 ক্যাপ্টেন কে হবেন এটা নিয়ে অনেক আওয়াজ হচ্ছিল এবং তার নামও কিন্তু এসেছিলেন যে সে হয়তোবা ক্যাপ্টেন রেসে আছেন, মোহামেডানে যেভাবে নেতৃত্ব দিচ্ছিলেন, ক্যাপ্টেন্সি রেসে ছিলেন। হঠাৎ করে কিন্তু পরে যে সিরিজটা হলো দেখা গেল যে শেখ মেহেদীকে আমরা ভাইস ক্যাপ্টেন্সি দিলাম এবং লিটনকে ফুল টাইম ক্যাপ্টেন দেওয়া হলো। তো ওই জায়গাটায় এটা অনেকে হয়তো ভাববে যে এটা কোনো জিনিস না, কিন্তু এইটা যেহেতু আমাদের কালচারটা বুঝতে হবে, আমাদের কালচারটা কিন্তু আপনার ইউরোপিয়ানের মতন না যে ওরা মাইন্ড করবে না, আমাদের কালচারে কিন্তু এটা মেন্টালি প্রচুর আশেপাশে মানুষ মনেও করেই দেয়। হ্যাঁ, তো এই জায়গাটাতে আর কি যেহেতু আমি খেলেছি এবং এই ধরনের সিচুয়েশন আমি অনেক প্লেয়ারকে পড়তেও দেখেছি যে আপনি চিন্তা করছেন যে আমি লিডারশিপ গ্রুপে থাকবো, তারপরে হঠাৎ করে আরেকজনকে আপনার শেখ মেহেদী কোথাও লিডারশিপ আর ক্যাপ্টেন্সি করেনি, কোথাও হঠাৎ করে আপনার বাংলাদেশ টিমে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিলেন। এইটা কিন্তু বিরাট একটা এফেক্ট করে, তার পারফরমেন্স খারাপ হওয়ার পিছনে টেকনিক এইসব বিষয় না, ওই সাইড এফেক্টটা যে হয়েছিল ও হয়তো বলবে না ভাই, কিন্তু ওইটাই হয়েছে। আমার কাছে মনে হয় এজ এ প্রফেশনাল প্লেয়ার আসলে হওয়া উচিত না, কিন্তু শান্ত ভাই যেহেতু আমাদের কালচারটা বুঝে আপনার সব ডিসিশনগুলো নিতে হবে। আপনার মাঝখানে কি হয়েছিল যে 5-6টা ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে একই টিমে, একই এজের সবাইকে, ওই জায়গায় কিন্তু সবাই চায় আমি লিডারশিপে যাব। এই জিনিসগুলো আমাদের এখান থেকে তো আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আগের যে বোর্ডে যারা ছিলেন ওনারা ডিসিশনগুলো খুবই রং নিয়েছিলেন আমার কাছে মনে হয়। শান্ত ভাই, আপনি একমত কিনা? এটা কিন্তু বারবার শোনা যায় একটা টিমে একই এজের অনেকগুলো ক্যাপ্টেন বানিয়ে দেওয়া টিমের পরিবেশটা অনেক সময় ঘোলাটে করে না। আমাদের তো অবশ্যই একজন ক্যাপ্টেনকে সময় দিতে হবে, আমরা সময়টা দিতে চাই, আমাদের ধৈর্য কম, আমাদের ধৈর্য ধরতে হবে আসলে। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই বলবো বেশি ক্যাপ্টেন হলে বেশি মাথা, বেশি সমস্যা। সো আমরা প্ল্যান করবো যে যাকে ক্যাপ্টেন্সি দেবো তাকে লম্বা সময় যাতে তাকে আমরা ক্যাপ্টেন্সি করতে পারি, তবে ক্যাপ্টেন্সিটা বিবেচনাটা খুব ভালোভাবে চিন্তা করে সেটা সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার। এবং ক্যাপ্টেন্সির কথা যখন আসলো, যদি আজকের ম্যাচের প্রসঙ্গ নয়, আসলে বলবে আপনারও নিশ্চয়ই এটা চোখে লেগেছে যেভাবে আমরা শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানা, ওর যদিও টাইম শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেনের সাথে কথা বলার তো একটা অবসর থাকে। পরবর্তী ক্যাপ্টেন না হওয়া পর্যন্ত আমরাও কিন্তু ধরে নিই তিনি ক্যাপ্টেন যতক্ষণ ঘোষণা দেওয়া হচ্ছে না। সেই জায়গাতে মিরাজকে দেওয়ার সময়ও তো তখন বলা হয়েছিল এটা ঠিক হয়নি, প্রসেসটা অন্তত এই বোর্ড ঠিক রাখতে পারতো। হ্যাঁ, শুরুতে ওনারা এই ডিসিশনটা যেটা নিয়েছেন, অবশ্যই শান্ত কিন্তু একমাত্র প্লেয়ার, তার ব্যাটিং পারফরমেন্স কিন্তু এফেক্ট করেনি ওয়ান ডে ক্রিকেটে। আপনি অন্য দুইটা ফরম্যাটে এফেক্ট আর কি অতটা ভালো করতে পারেনি, যেমন টি-20তে হয়তো অতটা ভালো হয়নি, আমরা কন্টিনিউ করেছি। টি-20 সরানোর পর ওয়ান ডে রেকর্ড কিন্তু আর অলমোস্ট 50+ ছিল। টিম হয়তো বা রেজাল্ট করছিল না, ক্লোজ ম্যাচগুলো আমরা হারছিলাম, কিন্তু তার ক্যাপ্টেন্সি আর কি ক্যাপ্টেনের ফার্স্ট কাজ কি ব্যাটিং পারফরমেন্স বা বলার হলে বোলিং পারফরমেন্সটা, তো সেইটা কিন্তু সে চমৎকারভাবেই করছিল। তো ওই সরানোটাও আমার মনে হয় যে রাইট ওয়েতে এই বোর্ডও এসে করেনি। মানে যে কালচারের কথাটা বলছেন, আসলে ওই কালচারটা এখন আমরা ঠিক করতে পারিনি। এইটা আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশনে যারা পড়েছেন তারা যদি ইনভলভ হয় তাহলে তারা এই জিনিসটা বলতে পারবে। যারা ডিসিশনগুলো নিচ্ছেন ওনারা তো আসলে এই সিচুয়েশনগুলো পড়েনি, ওনারা হুটহাট করে চিন্তা করছেন যে না এটা না এটা, কিন্তু ওই সিচুয়েশনে যারা পড়েছেন এই ধরনের সিচুয়েশনে তাদের সাথে ডিসকাস করলে আমার মনে হয় যে জিনিসগুলো ভালো হবে। আপনারা দুইজনেই নিশ্চয়ই খেলার দেখার চেষ্টা করছেন আসলে ফাঁকে ফাঁকে। 73 রান 2 উইকেটে এখন আমাদের 44 করেছেন সাইফ হাসান, ভালো খেলছেন। তৌহিদ হৃদয় আছে, যে তৌহিদ হৃদয়কে নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, 8 ওভার 1 বল চলছে এখন। আর দরকার হচ্ছে 96 রান 71 বল, খুবই চেজেবল অবস্থা আছে। আমরা আসলে কথা বলবো অনেক এখানে, যেখানে মানে শান্ত ভাই আমাদের ক্রিকেট একটা বড়, আমরা যখন সমালোচনা করে থাকি যে আমাদের পাইপলাইনে বোধহয় ক্রিকেটার নেই, সেই জন্য আসলে ওই ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটটা পায় না। আপনি তো এজ লেভেলে কাজ করেছেন, আপনি কি অনেক প্লেয়ার আছে সত্যি কথা বলি, যদি আমরা কিন্তু আপনি যদি দেখেন এখনই ন্যাশনাল টিমে ম্যাক্সিমাম 19 থেকে আন্ডার-19 থেকে এসেছেন। তো আমি মনে করি আমাদের যে নেক্সট 2026-এ আন্ডার-19 টিমটা সেখান থেকে অনেক প্লেয়ার আসবে। সো আমি মনে করি যে
আমরা যদি তাদেরকে মানে 19 থেকে আসার পর একটু লম্বা সময় যদি খেলার পরে নেই, সেটা আরও বেটার হবে তাদের জন্য। তারপর আমি বলবো যে মানে 19 থেকে রোড লেভেল থেকে যেটা বলছেন, রোড লেভেল থেকে আমাদের প্লেয়ার কিন্তু অনেক আছে, লেগ স্পিনার আসছে, চায়নাম্যান আসছে, তো তাদেরকে সুযোগ দিতে হবে। বিশেষ করে আমাদের যে আমরা যে লেগ স্পিনার পাঠাচ্ছি, সেটা কিন্তু পরে এসে যে ক্লাব ক্রিকেট বলেন বা অন্যান্য ক্রিকেটে বলেন, তাদের কিন্তু খেলানো হয় না। এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে আমার কাছে মনে হয়। যদি আপনি ভালো প্লেয়ার চান বা ভালো খেলবে, তো একটা লেগ স্পিনারকে যদি আপনি ঘরোয়া ক্রিকেট না খেলান, আপনি দেখেন রিশাদের অবস্থা দেখেন, আমরা কিন্তু ন্যাশনাল টিমে খেলেছি, ওকে কিন্তু পিপিএলেও খেলাতে চায় না। তো এই জিনিসগুলি থেকে আমাদের যখন বেরোতে পারবো, তখন কিন্তু আমাদের এই যে বলেন লেগ স্পিনারের যে স্বল্পতা বলেন বা আমাদের ভ্যারাইটিস বলারের যে সমস্যাগুলি, সেগুলোর থেকে বের হতে পারবো। আমাদের কিন্তু আছে, বাট আমাদের তাদেরকে সুযোগ দিতে হবে এইগুলো ম্যাচে, লিগে বলেন, বিপিএলে বলেন, এনসিএলে বলেন। যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, শান্ত ভাই বা আপনারা যারাই বলেন যে আমাদের প্লেয়ার আছে কিনা, প্লেয়ার তো ডেফিনেটলি আছে, কিন্তু আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে হবে। আমরা লাস্ট 25 বছর এই স্ট্রাকচারটা তৈরি করিনি। মানে আপনি ইয়াশাবি জয়সওয়ালের কথা যদি বলি, যে ছেলেটা আন্ডার 19 আমরা যখন ওয়ার্ল্ড কাপ জিতলাম, ওকে কিন্তু দীর্ঘ সময় তৈরি করা হয়েছে মাঝখানের টাইমটাতে। হ্যাঁ, না কি হয়েছে, সে যখন এসেছে ন্যাশনাল টিমে, তার ফার্স্ট ক্লাস রেকর্ড কি, অলমোস্ট আপনার 7টা সেঞ্চুরি, তার মধ্যে 3টা ডাবল সেঞ্চুরি ছিল। মানে এটা কখন আপনি ডোমেস্টিকে পারফরমেন্স করে যখন আপনার 80 অ্যাভারেজ নিয়ে আপনি ইন্টারন্যাশনালে আসছেন। আমাদের এখানে কিন্তু 30-40 অ্যাভারেজ হলেই, এক সিজন খেললে, 2 সিজন খেললেই, এই যে আর কি হয়, ম্যাক্সিমাম 19-এর 2020-এ চ্যাম্পিয়ন হয়েছে, এখন 2025-এ, এবং এই 25-এর মধ্যে সবার কেরিয়ার কিন্তু অলমোস্ট ইন্টারন্যাশনাল 2.5 ইয়ার্স হয়ে গেছে। তো আপনি চিন্তা করেন, আন্ডার 19 থেকে এসেই 10টা প্লেয়ার ন্যাশনাল টিমে এখন খেলছেন, আর কি অলমোস্ট 2.5 বছর তাদের কেরিয়ার হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল। এটা তো হওয়া উচিত না। আমাদের রোড লেভেল বাদেও কিন্তু আমরা যদি ক্লাব ক্রিকেট হয়, বিপিএল হয়, এনসিএল হয়, সেখানেও কিন্তু যারা প্লেয়ার আছে তাদেরকেও আসলে আমাদের কোয়ালিটি, আমি মনে করি আমাদের ঘরোয়া ক্রিকেটের কোয়ালিটি যদি আমাদের যেটা স্ট্রাকচার বল, কোয়ালিটি, আমাদের খেলার মান যদি আমাদের বাড়াতে হবে। ইন্ডিয়ার যদি আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান দেখেন, তারা ভালো খেলবে না কেন? সো আমাদের এই জায়গায় আমরা মানে আমাদের যাই হোক, আমার মনে হয় যে বুলভাই যদি যেভাবে আগাচ্ছেন, যেভাবে প্ল্যান করছেন, সেটা যদি উনি করতে পারেন, আমাদের ঘরোয়া ক্রিকেটেও স্ট্রাকচার অনেক স্ট্রং হবে, মানে এবং আমাদের যে কোচিং লেভেল, রোড লেভেল থেকে যারা কোচেস আছেন, তারাও আসল যে জ্বালানির জায়গাটা, কোচদের শেখানো, আমাদের আম্পায়ারদের ঠিক করতে হবে, না হলে গত 15-16 বছর যে ঘরোয়া ক্রিকেট প্লেয়ার দিতে হবে না। হ্যাঁ, যে অবস্থা গেছে, আপনি যদি চিন্তা করেন, মুনিম শাহরিয়ার একটা ছেলে, খুবই এই ফরম্যাটের জন্য, তো কি হলো যে আপনি যখন একটা বড় টিমে খেলেন, দেখা যায় যে রান করছেন, কিন্তু দেখা যায় যে 2-3টা সুযোগ পাচ্ছেন আপনি, 15 রানে 12 রানে ক্যাচ ড্রপ হচ্ছে, এলবিডব্লিউ মিস করছে। যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসছেন, আপনি 10-12 রানে আউট হচ্ছেন, কারণ ওই জায়গায় তো আর সুযোগটা পাচ্ছেন না, রিভিউ নিচ্ছে, রিভিউতে আউট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো ছিল লাস্ট 15 বছরে, এই সমস্যাটা কিন্তু ছিল। তো এগুলা যদি শুধরাতে পারে, আর আমার মনে হয় যে যত আমাদের খেলার, আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ হলে 12টা টিম, 12টা টিমে ধরেন 20টা করে প্লেয়ার থাকে, অলমোস্ট 240-50টা প্লেয়ার কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে খেলে। কিন্তু ওরা কি 6 মাস ক্রিকেট খেলে? ওরা তো 6 মাস খেলে না, ওরা ওই ঢাকা প্রিমিয়ার লিগটাই খেলে। তো আপনার 6 মাস খেলার যে ক্যালেন্ডারটা তৈরি করতে হবে, এটা কিভাবে হবে? এনসিএল এর যে 8টা টিম, তাদের সেকেন্ড টিম হইতে হবে। যেমন আমি এবার বরিশালে কাজ করছি, তো আমাদের এখানে 30 জন প্লেয়ার দেওয়া হয়েছে বরিশাল থেকে। হ্যাঁ, তো সেই জায়গায় 15 জন আমরা যাচ্ছি, আর 15 জন কিন্তু ঘরে বসে আছে, ওরা কিন্তু বসে আছে। ওদের যদি আমরা খেলার ব্যবস্থা করতে পারতাম, যে সেকেন্ড টিম হিসাবে খেলতো, তখনই কিন্তু আপনার কম্পিটিশন, পরবর্তীতে বরিশাল মেইন টিমটা করতে ওরা তখন প্রতিযোগিতা করতে, আপনি দেখতাম যে আমার ওইখানে ভালো আর এখানে খারাপ হচ্ছে, তুমি ওইখানে যাও। তুমি অনেক সময় দেখা যায় যে ওই এনসিএল এ ভালো খেলতে পারেনি, কিন্তু ভালো প্লেয়ার হয়তো পারফর্ম করতে, তখন ওই টুর্নামেন্টে যে পারফর্ম করে। হ্যাঁ, আপনি 3 ম্যাচ ভালো করছেন না, আমি সেকেন্ড টিমে যেয়ে তোমাকে যাও, তুমি ওই জায়গায় 2-3টা ম্যাচ খেলে ইজিয়ার হলেও তুমি ওখানে পারফর্ম করো, তখন আবার আসো। এই চালুটা ডেফিনেটলি বুলবাস, আমি বুলবাসের সাথে তো সব সময় আমি এই সব বাংলাদেশ কিভাবে ইমপ্রুভ করা যায়। একটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের যে এক্স ন্যাশনাল টিমে যারা প্লেয়ার এখন বর্তমানে, হান্নান আছে, তুষার ইমরান আছে, তারেক রাজি আছে, কোচিং এ তারা ঢুকছেন, সেটা কিন্তু আমাদের মনে হয় যে সামনের দিকে অনেক কাজে দিবে। তো আগে যারা ছিলেন তারা কিন্তু
মানে ভালো, অবশ্যই ভালো কোচ তারা, বাট তাদের যে অভিজ্ঞতাটার দিক থেকে তারা খেলার বা এই কোচদেরকে তৈরি করার একটা ব্যাপারটা থাকে, নেক্সট লেভেলে নিয়ে আনার চেষ্টা করতে হবে। এক্স ন্যাশনাল প্লেয়াররাও আসছেন কোচিং সাইডে, সেটা আমাদের খুব কাজে দিবে। অবশ্যই আমরা আরও কথা বলবো শান্ত ভাই। আপনি দর্শক, আমরা আসলে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে সে যে ইলেকশন নিয়ে একটু কথা বলবো, নিশ্চয়ই আমাদের আশরাফুল ভাই এই নিয়ে কথা বলতে পারবেন, শান্ত ভাই পারবেন না, নিশ্চয়ই বোর্ডের কাজ করেন তিনি, এই বিষয়ে আর একটু কথা বলবো, তাতে খেলাটাও একটু এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনি বিরতির পর আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা বিসিবিতে সুপার 4 নিয়ে আলোচনা করছিলাম। সুপার 4-এর ম্যাচে চলছিল, নিশ্চয়ই আপনাদের সবার চোখ সেই ম্যাচেই আছে। 88 রান করেছে 2 উইকেটে বাংলাদেশ, খুব বেশি কাছাকাছি চলে আসছে। আমাদের সঙ্গে আশরাফুল ভাই আছেন, হাসিবুল হাসান শান্ত ভাই আছেন, নতুন নির্বাচক আমাদের, নিশ্চয়ই পরে আর এইভাবে কথা বলবেন কিনা আমি জানি না, শান্ত ভাই আপনার সুযোগ পাবো কিনা। আপনাকে এই প্রশ্নটা দিয়ে অনেকে করেছেন আমার কাছে, সেটা হচ্ছে আপনি দিবেনও কিনা আমি জানি না, যে সাকিব আল হাসান বাংলাদেশে, আপনি তখন নির্বাচক, খুব বড় প্রশ্ন যে সাকিবের সঙ্গে যোগাযোগ করবেন কিনা ভবিষ্যতে, যদি এটা আপনার বিষয় না। অনেকে এখন এটা তো আসলে আমার বিষয় না, আমি এখনো তো মানে আমার যারা আমার সাথে যারা কাজ করবেন তাদের সাথে এখনো কথা হয়নি, তো এই বিষয়ে এখন বলা আসলে আমার পক্ষে ভেরি ডিফিকাল্ট। ওকে, ঠিক আছে। আশরাফুল ভাই, মানে আপনি একবার ক্যাচ মিসের কথা বলছেন, বাংলাদেশে 4টা ক্যাচ মিস হয়েছে, ট্রু, কিন্তু এই দুবাইয়ের এই মাঠটাতে যেহেতু রিং একটা থাকে, ক্যানোপিতে লাইট থাকে, সরাসরি আমরা যেটা দেখি যে লাইট যেভাবে আমাদের স্ট্যান্ডে থাকে সেটা থাকে না, সেই জন্য অনেক ক্যাচে আমরা IPL যখন হয়েছিল দেখেছিলাম, নারী বিশ্বকাপে দেখেছিলাম, হিউজ ক্যাচ মিস থাকে। এটা কি এই কারণেই হয়? এটাও হতে পারে, কারণ আপনার লাইটের ডিস্টার্বনেস একটা থাকতে পারে, সেটার জন্য হতে পারে। টাফও ছিল, এত ইজি ছিল না, যেমন মোস্তাফিজ হয়তো অ্যাটেম্প করলে হতে পারতো, সেটা করেনি। তাওহিদ হৃদয় হয়তো বা 2টা ক্যাচ ছিল, শামীম পাটোয়ারি, এই লেভেলে আসলে আপনি ম্যাচ জিততে হলে এই ক্যাচগুলা নিলে ইজি, আর ইজি হয়, রানটা হয়তো বা 168 হয়তো দাসুন শানক একটা গুরুত্বপূর্ণ পরে, যেটা উনি 64 এ নিয়ে গেছেন, সেটাই 168 এর জায়গা হয়তো বা 140 তে শেষ করতে পারতো। তারপর আমি বিশ্বাস করি যেভাবে স্টার্টটা পেয়েছে 10 ওভারে 88, 2 উইকেট, সাইফ অলরেডি 50 করে ফেলেছে, বিহেভিং ওয়েল, উইকেট খুব সুন্দর, হ্যাঁ উইকেটটা কিন্তু খুব চমৎকার বিহেভ করছে ব্যাটিং এর জন্য, বিশেষ করে পেস বোলিং এর এগেইনস্টে। স্পিনে হয়তো হার্ড লাইনে বল করলে ডিফিকাল্ট হচ্ছে স্কোর করাটা, আমাদের বলারও বিশেষ করে শেখ মেহেদিকে দেখেছি চমৎকার বল করেছেন। তো এখন জাস্ট সাইফের যেই কাজটা করা উচিত, অনেক এক্সপিরিয়েন্স, হয়তোবা সে T20-তে বেশি খেলেনি, কিন্তু ফার্স্ট ক্লাস এবং লিস্ট এ ক্রিকেটে কিন্তু 20টা সেঞ্চুরি আছে, তার মানে সে জানে যে কিভাবে সেঞ্চুরি করতে হয়। তো এই জায়গা থেকে জাস্ট হ্যাপি না হয়ে যে আমি 50 করেছি, আমার জব ডান, এটা না চিন্তা করে যদি সে ফিনিশ করতে পারে, নট আউটের চিন্তা করে, তাহলে আমার মনে হয় যে এই ম্যাচ আমরা অ্যাটলিস্ট আর 1 ওভার আগে হয়তো জিততে পারবো ইনশাআল্লাহ। শান্ত ভাই, আপনিও বলতেছিলাম যে দাসুন শানকা যে কাজটা করছে 50-র পর, বা ইনিংসটাকে সে আরও বেশি লম্বা করেছে, বা 50-র আগেও যদি বলি যেভাবে খেলেছে, মানে T20-তে আসলে সেট হওয়ারও তো সুযোগ থাকে না, যেহেতু মোমেন্টামটা এখন সাইড মোমেন্টামটা ধরেছে, পেয়ে গেছে, সেট হয়ে গেছে, কন্টিনিউ করতে হবে, করতে হবে। তো ও যদি কন্টিনিউ করতে পারে, মনে হয় যে আশাবুল যেটা বলেছে যে একবার আগে খেলা শেষ হয়ে যেতে পারে। এবং পেশাদারভাবে আশা করবো এই অবস্থা অন্য টিমগুলো যে, এবং ভারতের কথা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো করেই, নিউজিল্যান্ড খুব সহজে এই ম্যাচে এই অবস্থা থাকলে বের করে দেয়, খুব মানে খুব ইজি। আমার মনে হয় যে আমরাও আজকে খুব ইজিলি ম্যাচ হয়তো বা জিতবো। তৌহিদ হৃদয় ব্যাটিং একটা পার্টনারশিপ করছে, জাস্ট তাদের আর 20-25টা রানের একটা পার্টনারশিপ দরকার। এই দুইজন যদি 130-এ নিয়ে যায়, যদি উইকেট না যায়, তাহলে মনে হয় 130-এ যদি এই দুইজন নিয়ে যায়, তাহলে আমার মনে হয় যে এতটা কঠিন হওয়া উচিত না। হাসানাঙ্গার 2টা ওভারই খুব ইম্পর্টেন্ট, প্রথম স্ট্রোক বল, হ্যাঁ ও 2 ওভারে 6 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। নেক্সট 2 ওভারে যদি সে 6 রান দেয়, কোনো সমস্যা নাই, অন্য বোলারদের কিন্তু রান করাটা সহজ। আপনি একমত? অবশ্যই। হাসানাঙ্গাই তো কি বলার, অলরেডি হাসানাঙ্গা কিন্তু লিটনের উইকেট পেয়েছে, তো ওকে একটু বুঝে খেলতে পারলে, আমরা প্ল্যানটা যদি সঠিকভাবে এক্সিকিউট করতে পারি, তাহলে অবশ্যই চান্স। আপনি বোলারদের কথা বলে আমি একটু ব্যাকে যেতে চাই, মানে আজকে শরীফুলের কথা যদি বলেন, যে ওর লেন্থ নিয়ে অনেক আমার মনে হচ্ছিল, যখন প্রথম নিশাঙ্কার কথা বা কুশল মেন্ডিজের যখন একদম সামনে বল করছিল, আমরা জানি ওর খুব স্ট্রং জোন ওই জায়গাটাতে, এটা জানার পরও আমরা কি একটু মাথা খাটিয়ে, এখন আসলে মানে কি ধরনের প্ল্যান নিয়ে তারা বোলিং করছেন, অবশ্যই কোচের সাথে কথা বলেই তো প্ল্যান করে বোলিং করছেন, এখন সেই প্ল্যানটা না জেনে আসলে বলা ভেরি ডিফিকাল্ট। যেহেতু আসলে শরীফুল সুইং করাতে পারেন, সেই কারণে শুরুতে ফুল বল করার চেষ্টা করেছিলেন। আপনি যদি দেখেন যে সেকেন্ড বল কিন্তু একটু আনলাকি, যে
খুব লেটে ব্যাট নামিয়ে সেফ হয়ে গিয়েছিলেন, আদারওয়াইজ ওই বলটা কিন্তু বোল্ড হতে পারতো। শরীফুল্লাহ হ্যাঁ একটু এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু লাস্ট 2টা ওভারে তার 2টা ক্যাচেরও সম্ভাবনা ছিল, ওগুলো যদি ক্যাচগুলো ধরতো তাহলে হয়তো বা এত রান নাও দিতে পারতো। ব্যাটসম্যানরা ভালো খেলেছেন, কিছু কিছু ভালো ভালো কিন্তু চমৎকার শট মেরেছে। কিন্তু মোস্তাফিজ দারুণ ছিলেন নিশ্চয়ই ওই জায়গাটা বলবো। এই ধরনের উইকেটে মোস্তাফিজ সবসময় ভালো বল করে, সেটাই আমরা আশা করি এবং সেটাই তিনি প্রমাণ করছেন। ওনার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে সোফার এই টুর্নামেন্টে মোস্তাফিজ চমৎকার বোলিং করছে আমার কাছে মনে হচ্ছে। আমি শান্ত ভাই এখানে একটু দ্বিমত করি যে এই ধরনের উইকেটের কথা আশরাফুল ভাই বলবেন নাকি ওই অভিজ্ঞতাটা এখন খুব কাজে লাগানোর চেষ্টা করে আমার মনে হয়। বলছি তারপরও এই ধরনের উইকেট পেলে মোস্তাফিজ মানে টপ যেহেতু সে এইখানে আইপিএল এর হয়ে খেলেছেন, অনেক এক্সপেরিয়েন্স, এই কন্ডিশনটা তার জন্য কিন্তু আর কি পরিচিত। তো যেহেতু সে পরিচিত এবং তাকে আমাদের বোলিং কোচও কিন্তু হাইলি রেট করেন এবং বাংলাদেশ টিমে আর এরকম উইকেটে সবাই তো আর মোস্তাফিজের মতন বল স্লোয়ার রেলওয়ে গিলিস মানে কাটারগুলি পারে না, ও পারে দেখে এটা ইউজ করে, সেটা সেই কাজে লাগায়। অবশ্যই আশরাফুল ভাই, আমি আসলে একটু অন্য জায়গায় আসতে চাই। শান্ত ভাই এখন থাকে একটু বোর্ডে আছেন, বিসিবির ইলেকশন যেটা কথা বলছিলাম 4 তারিখ অক্টোবরে ইলেকশন হবে তো নাকি? এটা তো আমি বলতে পারবো না ভাই, আমিও তো এই বিষয়ে এক্সপার্ট না। আমি ক্রিকেটের মাঠে থাকতে চাই, সেই কারণে আমি কোচিং পেশাটাই বেছে নিয়েছি লাস্ট ইয়ার থেকে। তো এর লাস্ট ইয়ার আমি ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছিলাম, বিপিএলে করিয়েছিলাম, কিন্তু এনসিএলে করা হয়নি, আমি ইংল্যান্ডে ছিলাম। তো এইবার আমার ইচ্ছা ছিল যে আমি এনসিএলটাও করব। তো যখনই শুরু হয়েছিল তখনই আমি আকরাম ভাইয়ের সাথে আলাপ করেছিলাম, সুমন ভাই, নান্নু ভাই, যে আমি এনসিএলে কাজ করতে চাই। যেহেতু ক্রিকেট বোর্ডে যারা জব করেন তারাই আসলে এখানে কাজ করে থাকেন। তো কিন্তু আমার সবসময় মনে হয়েছে যখন আমি খেলতাম, আমার কাছে মনে হয়েছে ফার্স্ট ক্লাসে কিন্তু আমাদের কোচিং স্টাফরা যদি বেস্ট হয় তাহলে আমাদের ক্রিকেটটা এগোবে। সেই কারণে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি কাজ করার ইচ্ছা ছিল এবং কাজ করছি। না, অনেকে আবার বলছিল যে আপনার জায়গায় ঢাকাতে আমিনুল ইসলাম বুলবুল আছে, আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, যে জিনিসটা হয়েছে আসলে যখন ঢাকা বিভাগ থেকে আসলে ফারুক ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন তখন কাউন্সিলরশিপের জন্য আমার নামটা প্রস্তাব করেছিলেন ঢাকা বিভাগ থেকে, এবং ওনারাই আমাকে ফোন দিয়েছেন যে আপনাকে ফারুক ভাইয়ের থেকে আপনার নামটা এসেছে, আপনি কি ইচ্ছুক কিনা? আমি কই অবশ্যই, আমি কেন, যদি উনি মনে করেন আমি যোগ্য তো অবশ্যই আমি করতে চাই আর কি। তারপর তো আমি ইংল্যান্ডে চলে গেলাম 4 মাসের জন্য খেলায়। তারপর আবার যখন দেশে আসলাম দেখলাম যে বুলবুল ভাই তো ফার্স্টে ওনার করার ইচ্ছা ছিল না, পরে উনি ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রামটা নিয়ে এসেছেন সেটা যেন পুরোপুরি বাস্তবায়ন হয়, সেই কারণেই আবার ওনার কাছে মনে হয়েছে যে না, আমি এটা কন্টিনিউ করতে চাই, যে আমি আবার ইলেকশন করব। তো তখনই আসলে বুলবুল ভাই আমাকে বললেন যে আশরাফুল, আমি ইলেকশন করতে চাই, তুই কি বলিস? আমি কই ভাই খুব তাড়াতাড়ি আগে জলদি নেন যে আমার জায়গায়, কারণ আমার তো এগুলার কখনোই লোভ ছিল না যে আমি একটা জায়গায় ডাইরেক্টর হব বা এরকম, আমার কখনোই না। আমার জাস্ট খেলতে পছন্দ করে, আমি এই কারণে এখনও ইংল্যান্ডে খেলতে যাই, মাঠে থাকতে চাই, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। তো আমি কোচিংয়ে লেভেল 3 করেছি 2 বছর আগে, সেটা বুলবুল ভাইয়ের মাধ্যমেই করেছিলাম। তো বুলবুল ভাইকে আমি বললাম যে না, আপনি খুব ইজিলি জিনিসটা নেন, আমার কোনো সমস্যা নেই, যেহেতু আপনি থাকলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, কারণ উনি আইসিসিতে প্রায় 18-19 বছর জব করেছেন এবং উনি আসার পরে দেখেন লেভেল 3 একটা কোর্স হলো, যেটা 15-16 বছরে হয়নি। তারপর ব্যাটসম্যানদের নিয়ে একটা প্রোগ্রাম করলেন, আম্পায়ার, ম্যাচ রেফারি দিয়ে সবাই তৈরি, আমাদের পিচ নিয়ে আর কি। যেহেতু একটা ভালো দিক, লাস্ট 1 বছরে আমাদের 2টা এক্স ক্যাপ্টেন কিন্তু এই পদটাতে আছেন। ফারুক ভাই ছিলেন 9 মাস, এখন বুলবুল ভাই। তামিমকে দেখছি যে সে ইলেকশন করে এই পজিশনে যেতে চান, ওয়েলকাম যদি আসে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই পোস্টটাতেই যে যেতে হবে একটা এক্সপিরিয়েন্স লোক, যেহেতু উনি 4 মাস ধরে কাজ করছেন, আমার ওনার একটা যেই প্ল্যানগুলো আমরা দেখছি, আমার কাছে মনে হয় যে এটাই হওয়া উচিত ছিল, লাস্ট 25 বছরের মধ্যে হয়নি। তো আমার মনে হয় যে তামিম আসলো, ফার্স্ট অফ অল তো ফার্স্ট 25 জন ডাইরেক্টর হয়ে আসবেন, তারপরে হয়তো বা ওনারা 25 জন থেকে সিলেক্ট করবেন যে কে বোর্ড প্রেসিডেন্ট হবেন। তখন হয়তো পরের স্টেপ, সেটা তামিমও হতে পারে, সেটা বুলবুল ভাইও হতে পারে। আমার কাছে মনে হয় যে আমার প্রজন্মে যারা আমরা
খেলা দেখে বড় হয়েছি। আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, ওনারা ছিলেন আমাদের রোল মডেল এবং উনি মানুষ হিসাবে অসাধারণ। তো সেই জায়গায় ওনার যে আপনি বলতে চান বুলবুল ভাই যে আমাদের সঙ্গে কাজ করছে ক্রিকেটে, এটা অনেক সৌভাগ্যের বিষয়। ডেফিনেটলি আমি মনে করি যে দেখেন আমরা সবাই কিন্তু সব জায়গা থেকে আর স্টেবল, আমরা যারা টপ লেভেলে খেলেছি। সবচেয়ে বড় কথা ওনার যে অভিজ্ঞতা, উনি শুধু তো মানে স্ট্রাকচার যে আফগানিস্তানের যে আজকে ক্রিকেট স্ট্রাকচার সম্পূর্ণটা কিন্তু ওনার হাতে করা। চায়নাতে করেছেন, আর অনেকগুলি দেশে উনি স্ট্রাকচার তৈরি করছেন। তো উনি জানেন সিস্টেমটা পুরো কীভাবে একটা দেশের স্ট্রাকচার তৈরি করে প্যাড বের করে আনে, মানে অন্য উপর থেকে ভাবতে পারেন আর কি। এটা নিয়ে উনি কাজ করেছেন। উনি খেলার পরে কিন্তু শেষে কিন্তু ওনার কাজই কীভাবে একটা দেশকে ক্রিকেট স্ট্রাকচার তৈরি করে উন্নত করা যায়। এবং এই জায়গায় যে ক্রিকেটারদের যে মার্কিং নেওয়া, ওনাদের কাছ থেকে কোন জায়গা বেটার করতে হবে, কোন ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, প্রত্যেক ক্রিকেটার কিন্তু তাকে ওপিনিয়ন দিয়েছেন, সেই হিসাবে তার কাজটা করার সুবিধা। অবশ্যই দেখেন এমন না যে হ্যাঁ তামিমের বিষয়ে মানুষ যেটা বলছে যে ও কারেন্ট প্লেয়ার, তাহলে তার জন্য আরো সহজ হবে। আমরাও কিন্তু আপগ্রেড আর কি, আমরাও কিন্তু খেলছি। বুলবুল ভাইও কিন্তু আপগ্রেড, এমন না যে উনি ওই আমলে পড়ে আছেন। উনিও কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করে মাস্টার হয়ে গিয়েছেন। এখন কিন্তু উনি কোচ করান। তো উনি কিন্তু আপগ্রেড। এবং আমার মনে হয় যে আসলে ইলেকশনটা তো আসলে সহজ না, আমরা যেটা চাবো ওইটাই হবে না। ইলেকশন বিষয়টাই ডিফারেন্ট। বুলবুল ভাই স্ট্রেট বলেছেন, হেরে গেলে কি হবে, চলে যাব, ঠিক না? আর কি আমাদের মতন মানুষ যারা আছে আমরা এখানে কিন্তু সার্ভ করতে আর কি। বুলবুল ভাই আসছেন কিন্তু বাংলাদেশের 25 বছরে যেই জায়গা যাওয়া উচিত ছিল স্ট্রাকচার, দেখেন 2006-এ যে ইনডোর হয়েছে মিরপুরে, ওই ইনডোরই কিন্তু পড়ে আছে, ঠিক না? কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, সুজন ভাই কিন্তু রিসেন্টলি দেখছি যে বলছেন যে বুলবুল ভাই এসে কি করেছেন। 15 বছরে কিন্তু সুজন ভাইরা কোনো কিছুই করতে পারে নাই। 4 মাসে এসে তো আমার সাথে, যেহেতু ওনার সাথে রেগুলার কথা হয়, আমিও কিন্তু বললাম যে আপনি 4 তারিখের আগেই ঘোষণা দেন যে 10টা ইনডোর করব, ঠিক না? তো উনি তো অলরেডি রংপুরে কিন্তু ওইখানে আপনার অলরেডি পারমিশন দেওয়া হয়ে গিয়েছে যে রংপুর স্টেডিয়ামটা ইনডোর ফ্যাসিলিটিস বলেন, প্র্যাকটিস ফ্যাসিলিটিস সব কিছু হবে। তো যখন পূর্ণভাবে আবার আসবে, একদম সম্পূর্ণ পাওয়ার নিয়ে আসবেন, তখন হয়তো এই কাজ। আপনি যেটা বলতে চাচ্ছেন দুইজনেই যে অপরচুনিটিটা আমরা পেয়েছি বুলবুল ভাইয়ের হাতে, এটা আপনার হাতছাড়া করতে চান না। কিন্তু সাইপ আউট হয়ে গেছে, আমরা কথা বলবো তার আগে আমি নিশ্চয়ই বিরতিতে আরেকটু কথা হবে আপনাদের। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরেকটু পর SRN স্পোর্টসে। ম্যাচ কিন্তু বাংলাদেশে একদম গ্রিপে চলে আসছে। আমরা কথা বলছিলাম সুপার 4-এর বাংলাদেশে বিসিবির যে অবস্থান, সেখানে একই সঙ্গে নির্বাচন, একই সঙ্গে বাংলাদেশের সুপার 4-এর ম্যাচ নিয়ে আমাদের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত আছেন, নবনিযুক্ত নির্বাচক, একই সঙ্গে মোহাম্মদ আশরাফুল আছেন, আমরা আশরাফুল ফাই, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। আশরাফুল ভাই, আমরা খেলা দেখছিলাম যে তাহিদ হৃদয়ের কথা আমরা সমালোচনা করছিলাম, কিন্তু আজকে হৃদয়কে ওই একটু মনে হচ্ছে যে অন্যরকম, এবং দল তার প্রতি যে আস্থাটা রেখেছে। না দেখেন তহিদ, এইটা আমাদের একটা প্রবলেম যে একটা ব্যাটসম্যানের খারাপ সময় আসলে আমরা খুব তাড়াতাড়ি রোটেট করতে বলি আর কি। তো এইটাই কাজ, যারা ম্যানেজমেন্টে আছেন ওনাদের কাজটাই কিন্তু এইটা, যে মানুষ যেটাই বলবে ওনারা ওই কাজটা করবেন না। মানুষের কথা মতন যদি চলে তাহলে তো টিম রেজাল্ট করবে না। তো তহিদ হৃদয় যতদিন ধরে খেলছেন ও কিন্তু হোয়াইট বল ক্রিকেটে ভালো করছেন। মাঝখানে 6টা মাস বা 5টা মাস ভালো যাচ্ছিল না, যেই রিজনটা আমি আপনাকে আগেই বলেছি যে ওই রিজনটার জন্যই সে ভালো করে নেই। তো এখন আজকে প্রথম ম্যাচও দেখেন 35 নট আউট ছিল, ওইটা নিয়েও আমরা সবাই সমালোচনা করছিলাম যে ওর ইন্টেন্ট ছিল না, কিন্তু সিচুয়েশন ডিমান্ড করে না, আমাদের ম্যাচ জিতা নিয়ে কাজ। তো সেই জায়গায় সে কনফিডেন্ট নেওয়ার জন্য খেলেছে এবং সেটা ভালো, মানে এগুলা ম্যাচেই তো ওরা খেলবে, তো সেই কাজটি করছে। তো এখন পর্যন্ত সোফার এই ম্যাচটা যদি সে ফিনিশ করে আসে, তার কনফিডেন্স বাড়বে, জনগণের কনফিডেন্স বাড়বে, এবং তাকে যে সাপোর্টটা করা হচ্ছে সেই সাপোর্টটাকেই কিন্তু সে মূল্যায়ন করছে। তো আমি আশা করব যে এখন পর্যন্ত ম্যাচ কিন্তু আমাদের আরেকটা ওভার খুব ইম্পর্টেন্ট হাসানাঙ্গার, ওই ওভার বলছিলেন যে এই ওভারটাতে যদি আমরা কেয়ারফুলি খেলি, সাইফ যে শটটা খেলেছেন একদম রং টাইমে রং শট। আপনাকে এখানে হিরো হওয়ার কোনো প্রয়োজন নাই যে তাকে 6 মেরে, জাস্ট ওই বলটা সার্ভাইভ করেন, 1 রান নেন, পরের ওভারে আপনি কামিন্ডোকে দেখেন
চমৎকার ভাবে কিন্তু আপনার পেস বল কিন্তু একটা easily খেলা 6-2টা যাচ্ছে। 4 মারলেন আপনি তৌহিদ হৃদয়। হাসান আঙ্গার ওই ওভারেও রান হয়েছে, 6 রান হয়ে গেছিল সময়। সেটাই তো, আপনার লাস্ট বলে আপনার ওই প্রয়োজনই ছিল না, ও থাকলে কিন্তু আরো ইজি হইতো, ঠিক না, আমাদের ম্যাচ জেতাটা। তারপর আমি আশা করবো যে এই ম্যাচ আমরা খুব ইজিলি। শান্ত ভাই, এটা খুব বাংলাদেশের ক্রিকেটে খুব প্রচলিত কথা, আমরাও সমালোচনা করি, এরকম টক শোতে অনেক কথাবার্তা করি। আপনি যখন নির্বাচক থাকেন বা আশরাফুল ভাই কোনো জায়গায় সমালোচনা, আসলে বাইরের সমালোচনা কি খুব বেশি এফেক্ট ফলে আপনাদের কাজে? এখন যদি আপনি অনেস্ট থাকেন, এফেক্ট করার কথা না, আপনি তো জানেন আপনি ঠিকভাবেই কাজ করছেন, কিন্তু পাবলিক অপিনিয়ন তৈরি হয়ে যায়, একে বাদ এখন দিতেই এটা হবে। তো এখন আপনি থামাতে পারবেন না, পাবলিকেতে ভালো থাকবে খারাপ থাকবে সমালোচনা থাকবে, বাট আমি জানি যে আমি কাজটা ঠিকভাবেই করছি। এরপরে যদি সাকসেস আসে, এটা আমাদের মানে লাক বা প্লেয়াররা চেষ্টা করছে যে করার, তারা তো চেষ্টা করুন। সো জিনিসটা হচ্ছে যে আমরা কীভাবে সেটা মানে এখানে কিন্তু শুধু আমরা সিলেক্টর না, কোচ আছেন, ম্যানেজমেন্ট আছেন, তারা কীভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে আসলে আমার তখন কাজ করা উচিত। দর্শকরা তো চাবে সবসময় ভালো খেলুক, এটাই কিন্তু চাই। শান্ত ভাই তো পুরো গ্রামাটিক্যাল কথা বলেন, আসলে আপনার মনে হয় না আমরা একটা হাইপ তুলে ফেলি, ওকে করে ফেলতে হবে, ওকে দল থেকে বাদ দিতে হবে, একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায়, তখনও দেখি ক্রিকেট বোর্ড ঠিকই মানুষের যে হাইপ ওঠে তার সঙ্গে একমত। আমাদের ক্রিকেট একটু প্রভাবিতই বেশি করে বোধহয়। ডেফিনেটলি এটা আসলে বন্ধ তো করা যাবে না। লাস্ট 7-8 বছর ধরে কিন্তু ক্রিকেটারদের লাইফটা অনেক কঠিন হয়ে গিয়েছে। আগে যতটা আমাদের সময় সহজ ছিল যে আপনি সকালবেলা নিউজ পেপার পড়বেন আর রাত 8টা আর 10টার নিউজটা দেখবেন, এখন কিন্তু যাই করছেন আপনি সাথে সাথে ইউটিউবে চলে আসছেন, আর কি আপনি হাঁটছেন এটা নিয়ে আপনার নিউজ হচ্ছে, গাড়ি থেকে নামছেন নিউজ হচ্ছে। তো এটা প্লেয়ারদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আসলে দেখেন যে কারা নেগেটিভ কথা বলছে, তাদের যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন ধরনের সাপোর্টাররা কী ধরনের কথা বলছেন। আপনি যদি দেখেন যারা রিয়েল সাপোর্টার এবং ভালো ব্যাকগ্রাউন্ডের, দেখবেন যে তারা বোঝে, তারা কিন্তু সহজে নেগেটিভ কথা বলেন না। তো সোফার আমি যতদূর ফলো করেছি, কঠিন এখন লাইফটা আসলে সবার জন্য কঠিন, প্লেয়ার বলেন, কোচিং স্টাফ, সবার জন্য কঠিন। যতটা সহজ ছিল আমাদের সময়, এখন কিন্তু অনেক কঠিন। প্রত্যেকটা স্টেপে আপনাকে ফলো করছেন, আপনি কিভাবে হাঁটছেন, আপনি কি করছেন, এইটাতে আসলে প্লেয়ারদের জন্য টাফ হয়ে গেছে। সিলেক্টরদের মাত্র লিটন কুমার দাস সিঁড়ি দিয়ে নামলেন, এরকম ভিডিও আসছে আপনার ফেসবুক মিডিয়া। 50 লাখ টাকা গাড়ি কিনেছেন, রান নেই 50টা। আমাদের আপগ্রেড হতে হবে দর্শকদের। আমার এখানে যেটা দেখাচ্ছে 24 বলে আর 33 রান দরকার এখানকার রিপোর্টে। তাহলে 49 রানে আছেন, 30 বল মানে 163 অলমোস্ট তার স্ট্রাইক রেট আজকে। যেহেতু আসলে 8 রান করে পার ওভারের প্রয়োজন এখন আপনার 24 বলে, একটা ওভার জাস্ট 12-13 রানের একটা ওভার প্রয়োজন, সেটা হলে আসলে আমার মনে হয় যে এখান থেকে আসলে একটা ওভার চার্জ করতে হবে, জাস্ট ক্রিকেটিং শট। দেখেন আপনি এখানে এই উইকেটে কিন্তু শ্রীলঙ্কানরাও যদি প্রত্যেকটা ব্যাটসম্যানের ব্যাটিং দেখেন, তারা ক্রিকেটিং শটস খেলেছেন। আমাদের ব্যাটসম্যানরা বল মিস করা যাবে না। হ্যাঁ, ক্রিকেটিং শটস যদি খেলেন অটোমেটিক বাউন্ডারি আসবেই, কারণ এখন আমরা যদি উইকেট না হারাই তাহলে আমরা ম্যাচ ইজিলি জিতবো। আমি আশরাফুল ভাই ধরে নিচ্ছি ম্যাচটা আমরা জিতে যাচ্ছি। আপনি এইভাবেই বলেন যে কালকে তো ভারত পাকিস্তান ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচে যদি কোনোভাবে পাকিস্তান হেরে যায়, আমাদের কিন্তু একটা জলে, আপনার কি মনে হয় না আমরা আপার হ্যান্ডে থাকবো ওই জায়গাটাতে? অবশ্যই। দেখেন আজকের ম্যাচটাই খুব ইম্পর্টেন্ট। আজকে যদি আমরা উইন নিয়ে ফিনিশ করি তাহলে আমার মনে হয় যে পাকিস্তান প্রচুর চাপে থাকবে, কারণ পাকিস্তানকে আমরা রিসেন্টলি আমাদের হোম কন্ডিশনে 2-1 সিরিজ হারিয়েছি এবং পাকিস্তান অতটা ভালো ক্রিকেট এখন পর্যন্ত খেলছে না। আর আজকে আমাদের জিতার পরে কিন্তু আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স তো থাকবেই যে তারা আজকে সত্যি কথা ক্যাচ ড্রপ হয়েছে কিন্তু এফোর্ট কিন্তু ছিল, প্রত্যেকটা প্লেয়ারের ফিল্ডিংয়ে খুব এফোর্ট ছিল যে না তারা জিতার জন্য নামছে। তো আমি বিশ্বাস করি অ্যাপ্রোচ চমৎকার ছিল। এবং টি-20 ক্রিকেটে এটাই হয়, আপনার সবাই কিন্তু খেলতেন, 1-2টা প্লেয়ার খেলবেন, একজন হয়তো এক্সট্রাঅর্ডিনারি একটা ইনিংস খেলবেন আর 2-1জন হয়তো বা ছোট ছোট পার্টনারশিপ করবেন। সেটাই কিন্তু আজকে আমরা দেখলাম যে সাইফ শুরুতে আউট হয়ে গেলেন, তানজিম তামিম, তারপর সাইফ এবং লিটন একটা পার্টনারশিপ করলেন, তারপর এসে তৌহিদ হৃদয় একটা পার্টনারশিপ করছেন এখন। তো এই খেলাটা এরকম, আর ওরা কিন্তু অনেক দিন ধরে খেলছেন, এমন না যে জাস্ট তারা নতুন প্লেয়ার। তো তাদের মধ্যে যাওয়ার আগেই দেখা গিয়েছে যে তারা কিন্তু কনফিডেন্ট ছিল যে তারা চ্যাম্পিয়ন হতে চায়। তো একটা গোল যদি থাকে পুরো টিমের সবাই, তখন কিন্তু এটা অ্যাচিভ করা সম্ভব।
শান্ত ভাই, আশরাফুল ভাই যেটা বললেন যে একটা গোল থাকা, বল দেশে যাওয়ার, যখন প্রথম ম্যাচ আমরা মানে শ্রীলঙ্কার সাথে হারলাম, স্টিল সেই ম্যাচেও কিন্তু আমাদের যে এসেছিলেন প্রেস মিটে বলেছিলেন আমরা এখনও কিন্তু চ্যাম্পিয়নশিপে চোখটা রাখছি। আমার কেন জানি মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এইভাবে কনফিডেন্টলি প্লেয়ার বারবার বলছে, অন্তত স্বপ্নটা বলছে অন্তত। না দেখেন, আমি মনে করি যে 2023 ওয়ার্ল্ড কাপ থেকে আমি দেখছি যে আপনার শান্ত যখন আপনার আর কি তামিম যখন ছেড়ে দিলেন ক্যাপ্টেন্সি, সাকিব আসলেন, তার আগে থেকে আমরা শুনছিলাম যে আমাদের একটা গোল আছে যে আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। তারপর থেকে তো শান্ত যখন ক্যাপ্টেন হলো, তারপর সে এভরি প্রেস কনফারেন্সই কিন্তু বলতো, আর আমরা হাসতাম হয়তো, আমরা বাইরে থেকে সবাই আমরা এইটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটাও ঠিক যে আমরা কিন্তু তাদের ওই সুযোগ সুবিধা দেই না বাংলাদেশ টিমের প্লেয়ারদের। আমার কাছে মনে হয় বিলিভটা, যেটা আমি যখন আফগানিস্তান বাংলাদেশে খেলার সময় আমি এক জায়গায় বলছিলাম যে অনেকে অনেক কথা বলবো, আমি বলছি আমি 100% শিওর বাংলাদেশ জিতবে। আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু অবশ্যই জেতা সম্ভব। আপনার বিলিভটা স্ট্রং থাকতে হবে, হ্যাঁ আমি পারবই। তো দেখা যায় তখন কি সাকসেসটা আসে। তো যেমন আমি কেন বলছি, কারণ আমি আফগানিস্তানের সাথে আগে খেলার আগে কিন্তু বাংলাদেশ সবাই নেগেটিভ, বাংলাদেশ পারবে না, আমি কোনোভাবে সম্ভব। কারণ বাংলাদেশ সিলেটে আফগানিস্তানকে কিন্তু টি20তে হারিয়েছে। আমরা ভেবেছিলাম ওয়ান ডে জিতবে, ওয়ান ডে হেরেছে কিন্তু টি20তে দিয়েছে। সেখান থেকে চিন্তা করলে কিন্তু আমি দেখতেছি না যে আফগানিস্তানকে হারানোর ব্যাপার না, তো আমরা হোম গ্রাউন্ডে হারিয়েছি লাস্ট। সো ওই চিন্তা করে যদি পজিটিভভাবে আমি চিন্তা করি না পারবেই, অবশ্যই আমার সেই কনফিডেন্স ছিল যে আফগানিস্তানকে বাংলাদেশ হারাবে, এবং ঠিকই হারিয়েছে। এবং শান্ত ভাই যেটা দেখা যায় যে আমাদের হংকং ম্যাচটা দেখেন, ইন্টেন্স নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন ওইদিকে, কিন্তু পরের ম্যাচে আমরা শ্রীলঙ্কার সাথে মানে হারলাম, তারপর আফগানিস্তানে ফিরে দাঁড়ালাম। আজকের যে ম্যাচ বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার সাথে গত ম্যাচে ব্যাট ডে চলে গিয়েছে ওই দিন কিন্তু ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটাই কিন্তু আমরা ভালো করতে পারিনি। একটা ডে ব্যাট ডে যেতেই পারে, বাট কামব্যাক করা যে বিশাল ব্যাপার, সেটা বাংলাদেশ এখন প্রায় দেখাচ্ছে না। ওরা কিন্তু অনেক সময় আগে এরকম কামব্যাক করতে পারতেন না, এখন কিন্তু ভালোভাবে কামব্যাক করেন। এটা বিশাল একটা আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট আমি মনে করি, সামনে এটা আরও কাজে দিবে। আমরা আসলে একদম শেষে চলে আসছি, একদম মানে ম্যাচটা নিশ্চয়ই আমাদের খেলা শেষে আজকে যখন আমরা এই আলোচনা শেষ করবো তখন নিশ্চয়ই রেজাল্টটা পেয়ে যাব। আপনি নির্বাচক হিসেবে যে দায়িত্বটা নিয়েছেন, এই জায়গায় কোনো কিছু চাওয়ার আছে যে বোর্ড আসবে যারা কাজ করবে, আপনাকে মনে হয় একটু এক্সট্রা কোনো জায়গায় নজর দেওয়া উচিত? নজর এখন যারা খেলছেন সবাই বেস্ট প্লেয়ারাই কিন্তু খেলছেন এখানে। মানে আপনি যদি বলেন এখন যে টিমটা খেলছে এখান থেকে বাইরে আছে অনেক প্লেয়ারই আছে, বাট এরাই হচ্ছেন বেস্ট। তো যাতে বেস্টটা খেলে সেটার দিকেই লক্ষ্য রাখবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশরাফুল ভাই, আপনি একদম শেষে যদি বলেন যে আপনি কোচিংয়ের দায়িত্বে আছেন, জানেন ক্রিকেটারদের সমস্যাটা কোথায়, নিজেও ক্রিকেটটা খেলছেন এখনও, ক্রিকেট বোর্ড আসলে আপনি যদি আন্তর্জাতিক ওই যে জায়গায় মানে বড় দলগুলো চলে গেছে, ইভেন নিচের দলগুলো আস্তে আস্তে উপরে যাচ্ছে, সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস জায়গাগুলো আপনার নিশ্চয়ই দাবি থাকবে। ডেফিনেটলি আমি তো মনে করি যে দেখেন আমাদের ন্যাশনাল টিমে যে কোচিং স্টাফরা কাজ করছেন, যেই বোলিং স্টাফ আছেন, বোলিং কোচ, ব্যাটিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, হেড কোচ, ফিজিও, ট্রেনার, যখন আপনি এই ফ্যাসিলিটিসটা ফার্স্ট ক্লাস টিমে দিতে পারবেন, তখনই আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। কারণ আপনি দুনিয়ার সব টেস্ট নেশনের তাদের ফার্স্ট ক্লাস টিমে কিন্তু এই সুযোগ সুবিধাটা আছে, নিজস্ব গ্রাউন্ড প্র্যাকটিস করে, নিজস্ব ইনডোর আছে, হোম এন্ড অ্যাওয়ে। এই ফ্যাসিলিটিস আপনি তৈরি না করে আমাদের ক্রাউডরা এত ক্রেজি আর কি, এত ভালোবাসেন যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাই, কিন্তু কোনো সুযোগ সুবিধা কিন্তু আমরা প্লেয়ারদের দেই না। তো এইটা আমি আশা করবো যে ইভেন আমাদের ন্যাশনাল টিমও কি অন্য টিমগুলো যে সুযোগ পায় আমাদের ন্যাশনাল টিম পায়, আমি মনে করি যে ওরা পায়, ন্যাশনাল টিমে যারা খেলেন ওই ফ্যাসিলিটিসটা পায়, কিন্তু ন্যাশনাল টিমে যাওয়ার আগে আপনাকে যেই সুযোগ সুবিধাটা পাওয়া উচিত, যেমন এই যে পাওয়ার হিটিংয়ের জন্য ন্যাশনাল টিমে এনেছেন, এগুলো তো আমরা একদম জুনিয়র লেভেল থেকে নিয়ে আসবো, ঠিক না? আপনার তাহলে আপনি ওই জায়গায় যে কম্পিটিশনটা করতে পারবেন। আমাদের ন্যাশনাল টিমে এসে আমরা এই সুযোগ সুবিধাটা শুধু মানে খালি ন্যাশনাল দিকেই নজর দিচ্ছি আমরা, প্লেয়ার যে আমাদের নিচের দিকে থেকে আজকে ওইখানে বেশি নজর দিই, ওই জায়গায় নজরটা। তো আমি আশা করব স্ট্রং হয়ে আসলে এখানে সামনে যে ইলেকশনের যে বোর্ডটা হবেন ওনারা এই জায়গাটা নজর দেবেন। লাস্ট 15 বছর যারা ছিলেন ওনারা শুধু এফডিআর এর দিকেই ছিলেন, যে আমাদের 900 কোটি টাকা আছে কিন্তু ওইটা কাজে লাগানোর চিন্তা করে নাই ওনারা। জাস্ট ন্যাশনাল টিম রেজাল্ট, কিভাবে আমরা সিরিজ জিততে পারবো, ওয়ার্ল্ড কাপ জিততে হলে যে আপনার যে প্রিপারেশনটা, এই যে আমরা এশিয়া কাপে খেলছি, আমাদের প্লেয়াররা যদি
জেতার জন্য না চিন্তা উইকেটই করে, বানানো হতো জেতার জন্য না চিন্তা করে আপনি কিভাবে ওই জায়গায় যে কম্পিটিশন করতে পারেন ওই চিন্তা করতে হবে। আমরা দেখেন নেদারল্যান্ডের সাথে ম্যাচ খেলেছি, সবাই কিন্তু জেতার জন্য আগে বোলিং করেছি, ঠিক না? ব্যাটিং করে যদি আপনি শ্রীলঙ্কার অবস্থা সাথে করতেন যে 200 রান, আমরা আসলে একদম শেষের দিকে ম্যাচও বাংলাদেশে অনেকটা হাতে চলে আসছে, 18 রান দরকার। এই যে শুভকামনা থাকবে আপনার জন্য, আবারও দেখা হবে। শান্ত ভাই আপনাকে অভিনন্দন, আবারও আশা বলবে আবারও দেখা হবে আপনাকে। দর্শক যেটা বলছিলেন 900 কোটি টাকা বোর্ডে নয় মাঠে থাকা উচিত, বিনিয়োগটা যেন ভবিষ্যতে ক্রিকেট বোর্ড করে যারা আসবেন, সেই শুভকামনা থাকবে সবার জন্য, যেই আসুক না কেন ক্রিকেটে এগিয়ে যাক। ভালো থাকবেন, দেখা হবে আবার শনিবার।